করে সিদ্ধান্ত করে যে আত্মপাঠে আমাদের চলতে হবে। আমি শেষ করব এই কথা বলে, ভগৎ সিংয়ের যেদিন ফাঁসি হয় তার আগে ঠিক ফাঁসি কাস্টে ঝোলাবার জন্য ওর সেল থেকে ওকে ডেকে নিয়ে যাওয়ার জন্য প্রহরীরা এসছেন। তারা বলছেন তাদের অভিজ্ঞতায় তখন উনি বই পড়ছিলেন, বইটা লেনিনের বই, রাষ্ট্র বিপ্লব। তিনি ওদেরকে বলছেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এখানে দুই বিপ্লবীর কথা হচ্ছে। এটা আমাদের কাছে শিক্ষণীয়। চীন, ভিয়েতনাম তারা সাক্ষরতার লড়াই যেমন একদিকে করেছে, সৈন্যবাহিনীর মধ্যে যারা নিরক্ষর ছিলেন তাদের শিক্ষার জন্য তাদের পেছনে পিঠে যে হ্যাভারসেক বা ব্যাগ থাকতো, ওইখানে তাদের পাঠ্যসূচি বই খোলা থাকত। একজনের পিঠে আছে, পরের জন পড়ছেন। ফলে আমাদের লড়াই করার জন্যই শিক্ষার দরকার, লড়াই করার জন্যই রাজনীতি জানা দরকার, লড়াই করার জন্যই মতাদর্শ সম্পর্কে আমাদের আরও বেশি ধ্যান ধারণা পরিষ্কার থাকা দরকার। তাহলে আমরা অনেক ভালো লড়তে পারবো, সাফল্য অর্জন করতে পারব। আমি আপনারা যারা উপস্থিত আছেন, যারা শুনছেন, সবাইকেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানিয়ে এখন আমি কমরেড দেবাশিস চক্রবর্তীকে অনুরোধ করব তিনি তার আলোচনা শেষ করুন। টয় স্প্রে একটু আজকে কার্ল মার্কসের জন্মদিন। আমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে যে বিষয়ে, প্রধানত প্যারি কমিউন এবং সে সম্পর্কে মার্কসের চিন্তা। আমি প্যারি কমিউনটাই বলতে বলতে মার্কস বলব। প্যারি কমিউনের পরে 1871 প্যারি কমিউন, মার্কস জীবনাবসান হয় 1883। এই যে 12 বছর, এই গোটা 12 বছরটাই মার্কস চিন্তাকে প্যারি কমিউন প্রভাবিত করেছে। আমরা এমন একটা সময় এই আলোচনায় এসছি যখন গোটা রাজ্যে বামপন্থীদের গুরুতর নির্বাচনী পরাজয় ঘটেছে। বেনজির এত বড় বিপর্যয় সংসদীয় নির্বাচনে বামপন্থীদের আগে কখনো হয়নি। পরাজয়। আর আমি আপনাদের কাছে একটা পরাজয়ের উপাখ্যান বলবার জন্যই এসেছি, হেরে যাওয়ার উপাখ্যান। কিন্তু এমন একটা হেরে যাওয়া যার কাছে 150 বছর বাদেও লোকে ফিরে যায়, বারবার সেই হেরে যাওয়ার গল্প শুনতে চায়, এমন একটা হেরে যাওয়া। সেটা শেষ পর্যন্ত হেরে যাওয়া ছিল কি ছিল না, আমরা আলোচনার পরে অনুভব করতে হয়তো পারব। আমি প্যারি কমিউনের কালানুক্রমিক ঘটনাপঞ্জির মধ্যে যাচ্ছি না, একটা দুটো উদাহরণ ছাড়া। ফরাসি শ্রমিক শ্রেণী তারা
1848 সালের জুন থেকে একটার পর একটা বিপ্লব প্রচেষ্টা চালিয়ে গেছেন। ধর্মঘট সংগ্রাম করেছেন, সরকারের সাথে সংঘাতে গেছেন, রক্তাক্ত সংগ্রাম হয়েছে, চলতেই থেকেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই লড়াইয়ে সামনের সারিতে ছিল প্যারিস, রাজধানী প্যারিস, তার শ্রমিক শ্রেণী। 1870 এসে সেটা একটা নয়া চেহারা নেয় এবং 71 মার্চ মাসে 18ই মার্চ প্যারিস কমিউন ঘোষিত হয়। 1870 নয়া চেহারা নেয় এই জন্য, খুবই সংক্ষেপে বলছি আমি, যে একে শ্রমিক শ্রেণীর দুর্দশা, তার মধ্যে ফ্রান্স রাশিয়ার সাথে, মানে তৎকালীন জার্মানির সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ভয়ঙ্কর যুদ্ধ হয়, ভয়ঙ্কর যুদ্ধ, মার্কস নিজেও বলেছিলেন ভয়ঙ্কর যুদ্ধ, পরে আমি একটা উদ্ধৃতিও দেব। কিন্তু ফ্রান্স হারতে থাকে, জার্মানি জিততে থাকে। সম্রাট তৃতীয় নেপোলিয়ন ছিলেন, তিনি হেরে যান জার্মানির কাছে, সোজা কথা তিনি হেরে যান। প্রচুর পরিমাণে ফরাসি সেনা জার্মানিদের হাতে বন্দী হন এবং জার্মানি সেনারা ক্রমশ ফ্রান্সের ভেতরে ঢুকতে শুরু করে, একটার পর একটা শহর দখল করতে করতে চায়। নেপোলিয়ন হেরে যাবার পর, থার্ড নেপোলিয়ন হেরে যাবার পর ফ্রান্স একটা প্রজাতন্ত্র ঘোষণা হতে বাধ্য হয় বটে, রিপাবলিক। কিন্তু সেই রিপাবলিকের শাসক যারা ছিলেন তারা জার্মানির অগ্রগমন রুখতে পারছিলেন না, দেশের দুশ্মনকে ঠেকাতে পারছিলেন না। এটা প্যারিসের শ্রমিক শ্রেণী মেনে নিতে পারেন। প্যারিসের শ্রমিক শ্রেণীর সামনে দুটো বিকল্প ছিল, এক জার্মানির কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, নিজেদের যা কিছু দুঃখ আছে, যা দুর্দশা আছে সব সমেত, আর অন্য বিকল্পটা ছিল প্যারিস আলাদা করে রাখা, প্যারিসে ব্যারিকেড তৈরি করা, প্যারিসে জার্মান সৈন্যদের ঢুকতে না দেওয়া। এই লড়াইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে এই প্যারি কমিউনের ধারণা নতুন করে সামনে আসে। আমি সন তারিখের মধ্যে যাব না, কিন্তু প্যারিসে একটা ন্যাশনাল ডিফেন্সের সরকার তৈরি হয়। প্যারিসের শ্রমিক শ্রেণী, প্রধানত শ্রমিক শ্রেণী, তারা ন্যাশনাল গার্ড তৈরি করে। ওরা আদর করে বলতো ফেদেরে, গর্ব করে বলতো ফেদেরে, ন্যাশনাল গার্ড, জাতীয় রক্ষী, যাদের অধিকাংশই হচ্ছে প্যারিসের শ্রমিক। প্রধান লক্ষ্য প্যারিসকে জার্মানির হাত থেকে বাঁচা। জার্মান সেনারা ঢোকে, এগোতে থাকে এবং এগোতে এগোতে একটা সময়ে তারা প্যারিসকে ঘিরে ফেলে। 1870 সালের সেপ্টেম্বর, সনটা এখন খেয়াল রাখুন, 1870 সালের সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর নাগাদ প্যারিস অবরুদ্ধ হয়ে যায়। বাইরে জার্মান সেনারা অপেক্ষা করছে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ তখনও চলছে, কিন্তু ফরাসি সরকার, তার সেনারা কিছুই করে উঠতে পারছে না। প্যারিস অবরুদ্ধ হতে থাকে, প্যারিসে অনাহার শুরু হয়। মাঝে মাঝেই প্রাশিয়ান সেনা জার্মান সেনাদের গুলিবর্ষণ হতে থাকে। সে গোলায় নারী, শিশু, এমনকি দোলনায় দুলছিল ঘুমন্ত শিশু, তার মৃত্যু, সেটা পর্যন্ত হয়। প্যারিসে ভয়ঙ্কর অনাহার শুরু হয়, ভয়ঙ্কর অনাহার। শেষ পর্যন্ত কোনো খাবার নেই, মানুষ কুকুর কেটে খাচ্ছে, এমনও কাহিনী আছে। আসলে প্যারি কমিউনকে কেন্দ্র করে, তার আগে পরেকে কেন্দ্র করে অসাধারণ সব উপাখ্যান, ইতিহাস, উপন্যাস, কবিতার রচনা হয়েছে, বলার এখানে সময় নেই। চিড়িয়াখানায় ঢুকে জন্তু মেরে সেই জন্তুর মাংস খেতে বাধ্য হয়েছে প্যারিসের শ্রমিক শ্রেণী, ঘিরে ফেলেছে। সময় প্যারিসের শ্রমিক শ্রেণীর কাছে অন্য কোনো বিকল্প ছিল না।
শহরের ওপর নিজের দখল তৈরি করা, কিন্তু সেটা সেপ্টেম্বরে হয়নি, হয়েছিল তারও একটু পরে। আমি এই সুযোগে বলে নিই, প্যারি কমিউন কথাটা করতে গেলে এটা শুধু একটা বড় কথা নয়, সাধারণভাবে এটা প্যারিস মিউনিসিপ্যাল কাউন্সিল, এর বেশি কিছু না, প্যারিসের পৌর পরিষদ, এর বেশি কিছু না। কিন্তু ওই যে 48 সালের জুন মাস থেকে ফ্রান্সের শ্রমিক শ্রেণীর মাথার মধ্যে ঘুরছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে শ্রমিক শ্রেণীর আধিপত্য থাকবে, সেটা 1870-এর সেপ্টেম্বর অক্টোবরে এসে কমিউনের চেহারা নেয়, স্বপ্নের চেহারা বাস্তবায়িত হয় কিন্তু রিপাবলিকের মধ্যে দিয়ে, বুর্জোয়া প্রজাতন্ত্রের মধ্যে দিয়ে। মার্কস খুব সুন্দর করে বলেছিলেন, আপনারা সবাই জানেন যে মার্কস লিখতেন খুব সুন্দর। মার্কস খুব সুন্দর করে বলেছিলেন যে এই যে কমিউনের ধারণা সাইলেন্টলি ইলাবোরেটেড ইনটু দি প্যারিসিয়ান মাইন্ড, প্যারিসের মনের মধ্যে নীরবে এই ধারণা নিজেকে নিজে বিস্তৃত করেছে, নিজেকে নিজে বড় করে তুলেছে। প্যারিসের ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণী বলতে কারা বোঝাত, কাদের বোঝাত, এটা আমাদের বুঝে নেওয়া ভালো যে এটা প্রধানত ছিল কারিগর, আর্টিজানস, ক্রাফটসম্যান। প্যারিসে নানা রকমের শিল্পদ্রব্য তৈরি হতো, তার হস্তশিল্পীরা, অর্থাৎ বিশাল অসংগঠিত, মাফ করবেন, বিশাল সংগঠিত শিল্পের শ্রমিক সেখানে ছিলেন এমনটা না, এটা স্পেসিফিক হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আমরা পরে দেখব যে এটার একটা এফেক্ট প্যারি কমিউনের ওপর পড়েছিল। প্যারিস শ্রমিকরা, এই শ্রমিকরা যখন 1870-এর 18ই সেপ্টেম্বর নাগাদ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে এবং তারপর থেকে ওই অবরোধের মধ্যে প্রায় 6 মাস সময় কাটাতে থাকে, তারা দাবি করে যে এখানে ইলেকটেড গভর্নমেন্ট করতে হবে, ওই প্যারিস মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন করতে হবে। 15ই সেপ্টেম্বর 1870 খুব বিখ্যাত, প্যারিসে একটা পোস্টার পড়ে যাকে বলা হয় রেড পোস্টার, এই লাল কথাটা চলে আসে। সেই রেড পোস্টারে একটা কর্মসূচিও ঘোষিত হয়, প্রধানত মাতৃভূমি স্বদেশকে বাঁচানো এবং যে প্রজাতন্ত্র আছে তাকে ডিফেন্ড করা। তারা দাবি করে যে অফিসারদের নির্বাচন করতে হবে, পুলিশ বাতিল করে দিতে হবে, আর্মি বাতিল করে দিতে হবে, তার বদলে আর্মস গোটাটাই জনগণের হাতে দিয়ে দিতে হবে, আর্মিং অফ দি হোল পিপল, নাহলে জার্মান বাহিনীকে আটকানো যাবে না। খাবারের ব্যবস্থা করতে হবে, আর এই বিপুল পরিমাণ জনসংখ্যার জন্য বাসস্থান, মাথার ওপর ছাদের ব্যবস্থা করতে হবে। ক্রমশ শ্রমিক শ্রেণীর বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধারার সংগঠন, তাদের এই আন্দোলন বাড়তে থাকে এবং জার্মানি ঢুকতে থাকে। এই অবস্থায় ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা চুক্তি হয়। এখানে অনেক গল্প আছে, আমি তার মধ্যে যাচ্ছি না এবং আমাকে পরের কথায় বেশি আসতে হবে। ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা সংঘর্ষ বিরোধী চুক্তি হয়। সেই চুক্তির পার্ট হিসেবে ইলেকশনও হয়, মানে সেই চুক্তির মধ্যেই লেখা ছিল ইলেকশন হবে, ইলেকশন হয়। একটা প্রজাতান্ত্রিক সরকারও তৈরি হয়, অ্যাডলফ থিয়ের বলে একজন, তার নেতৃত্বে প্রজাতান্ত্রিক সরকারও তৈরি হয়। এই যে প্যারিস মিউনিসিপ্যাল, বড় তো প্যারিস মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই প্রজাতান্ত্রিক সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে ইলেকশনে বামপন্থীরা খুব বেশি আসন পায়। তার বড় কারণটা হচ্ছে গ্রামাঞ্চলের কৃষকদের ভোট বামপন্থীরা পায়নি, সেখানে শ্রমিক শ্রেণীর আধিপত্য ছিল না, যেভাবে ভোট হয়েছে তাতে তারা পায়নি। খুব মজার কথা হচ্ছে এই যে বিসমার্কের সাথে ফ্রান্সের কূটনীতিক ফভর, তার যে চুক্তি হয়েছে, কি চুক্তি হয়েছে,
এটা কুগেলম্যানকে জানিয়েছিলেন মার্কস গোপন চুক্তির কথা। পরবর্তীকালে তো সব ঐতিহাসিকেরা খুঁড়ে রেখেছেন। এই চুক্তিতে এই কথা লেখা ছিল যে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে লাইল্যান্ডার। অনেক পরে বেরিয়েছে এসব চুক্তি, মার্কস যে করে হোক আগে জেনেছিলেন। ফলে থিয়েরের নেতৃত্বে যে সরকার তৈরি হয় তারা করে কি, ওই যে আমরা আগে বলেছি ন্যাশনাল গার্ড যারা তৈরি হয়েছিল শ্রমিক শ্রেণীকে নিয়ে, এদেরকে ডিজার্ম করতে শুরু করে, এদের হাত থেকে অস্ত্র সরিয়ে নিতে শুরু করে। যুদ্ধটা লেগে যায় যখন, সংঘাতটা লেগে যায় যখন ফাইনালি তারা 300টা কামান সরিয়ে নেওয়ার চেষ্টা করে। খুব ছোট গল্প, বেশি বড় গল্প না। থিয়েরের সরকার, বুর্জোয়া সরকার, তারা ওই 300টা কামান প্যারিসের পশ্চিমাংশে যেখানে বড় লোকেরা বেশি থাকে সেখানে সরিয়ে নেবার চেষ্টা করছিল। এটা হতে দেয়নি। ন্যাশনাল গার্ড ওই 300টা কামানকে আঁকড়ে ধরে থাকে। উল্টে তারা এটাকে নিয়ে আসে পূর্ব প্রান্তে দুটো পাহাড়ে এবং মানে টিলা এবং তার চারপাশে যে শ্রমিক অধ্যুষিত এলাকা আছে সেখানে এই কামান দখলের চেষ্টা। ওই দুটো টিলার মধ্যে একটার নাম আপনারা অন্য কারণে সকলে জানেন, মমার্তে, আরেকটা শ্যামন্ট। মমার্তের নাম নিশ্চয়ই জানেন অনেকেই, দেখবেন আমাদের কলকাতা বইমেলায় যেখানে ছবি আঁকা টাকার খোলা জায়গা থাকে সেটার নাম মমার্তে। এই পাহাড়টার নামই নাম। পরবর্তীকালে ওটা প্যারিসের বিখ্যাত চিত্রশিল্পীদের পাহাড় হয়েছে। এই কামান দখলকে কেন্দ্র করে শ্রমিক শ্রেণীর আর্মড আপরাইজিং শুরু হয়। আর প্রজাতান্ত্রিক সরকারের সঙ্গে একসঙ্গে থাকা যাবে না। 18ই মার্চ সকালবেলা, 18ই মার্চ 1871 সকালবেলা এই কামানগুলো এই মমার্তে থেকে সরিয়ে নেওয়ার জন্য থিয়ের সেনা পাঠায়। রুটির জন্য লাইন দিয়েছিলেন মহিলারা ভোরবেলা, তারা দেখতে পান ওই সেনাবাহিনী। তারা ন্যাশনাল গার্ডকে সতর্ক করে, ন্যাশনাল গার্ড বেরিয়ে আসে, তারা সরাসরি থিয়েরের সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় এবং থিয়েরের সেনাবাহিনী ন্যাশনাল গার্ডকে গুলি চালাতে অস্বীকার করে, ফিরে যায়, বলে যে আমরা শ্রমিকদের উপর গুলি চালাবো না। দ্যাট ফাইন মর্নিং, ওই সকালবেলা প্যারিসের দখল নেয় শ্রমিক শ্রেণী। সেই তৈরি হয় প্যারি কমিউন। কেন দখল নেয়? তারা সিদ্ধান্ত করে যে শাসক শ্রেণী আমাদের সাথে বিট্রে করেছে, বেইমানি করেছে। একে তো জার্মানির কাছে হারছে, 2 ফরাসি শ্রমিক শ্রেণী এবং ফ্রান্সের রাজধানী প্যারিস তাকে রক্ষা করবার চেষ্টা করছে না, বিট্রে করেছে। এখন একে রক্ষা করবার দায়িত্ব শ্রমিক শ্রেণীর। দেখুন, আমি বলছি না যে তখনই সমাজতন্ত্রের কথা এসেছে। প্যারি কমিউন 72 দিন টিকেছিল, অনেক পরের দিকে সমাজতন্ত্রের কথা এসেছে। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে তারা সমাজতন্ত্রের কথায় বলেছে। প্রথম দিকে তারা সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ বাতিল করে দেওয়া হয়, ডিসব্যান্ডমেন্ট করে দেওয়া হয়। স্ট্যান্ডিং আর্মি যা ছিল, স্থায়ী সৈন্যদল ডিসব্যান্ড করা হয়, সেই অস্ত্রশস্ত্র শ্রমিকদের দিয়ে দেওয়া হয়। প্রচুর পরিমাণে মহাজনী ঋণ ছিল এবং তার জন্য সব পন্স মানে বন্ধক ছিল, শ্রমিকদের জিনিসপত্র, ওই ঋণ সব বাতিল, বন্ধক সব ফেরত। যারা প্রশাসক ছিলেন, সিভিল সার্ভিসে ছিলেন, অফিসার, আমলা, তাদের মাইনে আর শ্রমিকদের মাইনে এক করে দেওয়া হয়। গণশিক্ষার ব্যবস্থা করা হয়, নারী শিক্ষার ব্যবস্থা করা হয়। আপনারা কেউ উৎপল দত্তের বা পরবর্তীকালে কৃষ্টি সংসদ সোনারপুরের মুক্তি দীক্ষা নাটক দেখেছেন? যদি কেউ দেখে থাকেন, ব্রেক্টের লেখা ডেজ অফ দ্য কমিউন, বিখ্যাত নাটক। তার মধ্যে একটা জায়গা আছে যে দেখা যাচ্ছে যে লোকে খেতে পাচ্ছে না, ভয়ঙ্কর যুদ্ধ চলছে, গোলার আওয়াজ। তার মধ্যে কমিউনের কেন্দ্রীয় কমিটির নেতারা তারা বসে আলোচনা করছে নারী শিক্ষার ব্যাপারে আমরা কি করতে পারি, এবং নিজেরাই নিজেদেরকে বলছে যে ইতিহাস পরবর্তীকালে এদেরকে পাগল বলবে।
কিন্তু করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা যে নিয়েছিল, এবং এই প্রথম পৃথিবীর ইতিহাসে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে চার্চ এবং রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। সেপারেশন অফ চার্চ ফ্রম স্টেট, ধর্ম থেকে রাজনীতির পৃথকীকরণ। এটা আগে ইউরোপে কখনো হয়নি, কোনো সরকারের আমলে হয়নি। 1789 ফরাসি বুর্জোয়া বিপ্লবেও হয়নি, চেষ্টা হয়েছিল, হয়নি। এ প্রথম হলো। 72 দিন টিকেছিল। আমি তার বিস্তৃত গল্পের মধ্যে যাচ্ছি না। যেমন মার্কসকে খুব নজর করেছিল, পরে একবার হয়তো বলবো, ফ্রিং অফ সায়েন্স। আমরা খেয়াল করিনি, মার্কস খেয়াল করেছিলেন যে প্যারি কমিউন বিজ্ঞানকে মুক্ত করেছিল ওই 72 দিনের মধ্যে। ওয়ার্কিং ক্লাস বিজ্ঞানকে ছেড়ে দিয়েছিল তার নিজস্ব গবেষণার জন্য, ওই যুদ্ধরত অবস্থায়, আক্রান্ত অবস্থায়। এই যে 72 দিন, এই 72 দিন লাম্পট্টোর শহর বলে পরিচিত প্যারিসে একটা অপরাধের ঘটনা ঘটে, একটাও অপরাধের ঘটনা ঘটে। প্যারিস বদলে গেছিল। এই কারণে এই রাষ্ট্র, এই প্যারি কমিউনকে পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা বা সফল চেষ্টায় বলা যেতে পারে। টেকেনি বেশি দিন, টেকেনি, আর বিপ্লবকে কনসলিডেট করতে পারেনি। কেন পারেনি আমরা তার আলোচনায় যাব। ওরা কতগুলো ঘটনা ঘটায়। যেমন ওরা ক্ষমতা দখল করে কিন্তু থিয়ের এবং তার সরকারকে পালিয়ে যেতে দেয়, তার সঙ্গে যারা যারা যাবে তাদের চলে যেতে দেয়। এবং রাজধানী, ফ্রান্সের রাজধানী প্যারিসের বদলে হয়ে যায় ভার্সাই। তাহলে দুটো রাজধানী হয়। ভার্সাই হচ্ছে বুর্জোয়াদের রাজধানী, প্যারিস হচ্ছে ফ্রান্সের শ্রমিক শ্রেণীর রাজধানী। টু ক্যাপিটালস ইন ফ্রান্স। ওদের সাথে অনেক পুলিশ সেনারা চলে গেল, বাধা দিল না, যাচ্ছেন যান, চলে যান। ব্লাডলেস ব্যাটেল। এটা ঠিক হয়নি, পরবর্তীকালে বোঝা গেছিল। মার্কস মনে করেছিলেন যে রাষ্ট্রটাকে স্ম্যাশ করে দেওয়া উচিত ছিল, চূর্ণ করে দেওয়া উচিত ছিল, গোটা রাষ্ট্র কাঠামো অ্যাপারেটাসটাকে চূর্ণ করে দেওয়া উচিত ছিল। কিন্তু এটাও ঠিক যে মার্কস মনে করেছিলেন এই প্যারি কমিউনি প্রথম, যাকে আমরা বলতে পারি প্রলেতারীয় রাষ্ট্রের রূপ। পরবর্তীকালে এঙ্গেলসও বলেছেন যে প্রলেতারীয় ডিক্টেটরশিপ কাকে বলে, দেখতে চান ওর দিকে তাকান, প্যারি কমিউনের দিকে তাকান। প্যারি কমিউন চলেছে বা যারা চালিয়েছেন তারা তাত্ত্বিকভাবে এক জায়গায় ছিলেন না, মতাদর্শগতভাবে তারা এক জায়গায় ছিলেন না। নানা ধরনের মতাদর্শ ছিল, আপনারা জানেন নিশ্চয়ই। সবচেয়ে বেশি প্রভাব ছিল প্রুধোর যারা ফলোয়ার, যে প্রুধোর দর্শন সম্পর্কে মার্কসের ক্রিটিক গ্রন্থ লিখতে হয়েছিল, পভার্টি অফ ফিলোসফি। বাকুনিনের প্রভাব ছিল, যারা অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী। ব্লাঙ্কির প্রভাব ছিল খুবই বেশি, ব্লাঙ্কি প্রথম দিকে ধরাও পড়ে গেছিল। কিন্তু 1864 সালে তৈরি হওয়া প্রথম আন্তর্জাতিক, তার মার্কস অনুগামী যারা, তাদের সংখ্যা প্যারি কমিউনের নেতাদের মধ্যে কম ছিল, বাড়ছিল। 72 দিন ধরে বেড়েছে, কিন্তু প্রথম দিকে কম ছিল। তাহলে আইডিওলজিক্যাল কনফিউশন ছিল, মতাদর্শগত নানা রকমের বিভ্রান্তি ছিল, যেটা ছিল ব্লাডলেস, রক্তপাতহীন। এ যাবৎ তো বিশেষ রক্ত হচ্ছে না। 21শে মে সেটা ভয়ঙ্কর রক্তাক্ত আক্রমণের চেহারা নেয়। কেন চেহারা নেয়? কারণ প্যারিস দখল করতে ফ্রান্স এবং জার্মানির সেনারা একসঙ্গে ঢুকে পড়ে। বিসমার্কের সঙ্গে যখন চুক্তি হয়েছিল ফরাসি সরকারদের, তখন বলা হয়েছিল যে প্যারিসে 40,000 সেনা থাকতে পারবে।
কিন্তু যেই প্যারিসে লাল ঝান্ডা উঠতে আরম্ভ করলো, যেই প্যারিস শ্রমিক শ্রেণীর হাতে চলে গেল, তখন বিসমার্কের অনুমতিতে সেই সংখ্যা দাঁড়ালো 1,30,000। শুধু তাই না, আমি আগেই বলেছিলাম জার্মানির হাতে ফরাসি সৈন্যরা দলে দলে গ্রেপ্তার হয়েছিল, তেমন 1,70,000 সেনাকে জার্মানি তাদের বন্দি শিবির থেকে ছেড়ে দেয়, যাতে তারা প্যারিসের শ্রমিক শ্রেণীকে মারতে যেতে পারে। এখানে আমার মার্ক্সের কথাই বলাই ভালো। একটা অসাধারণ লেখা আছে সিভিল ওয়ার ইন ফ্রান্স, ফ্রান্সের গৃহযুদ্ধের মধ্যে একটা অসাধারণ প্যারাগ্রাফ আছে, আমি ইংরেজিতেই পড়ছি। দ্যাট আফটার দ্য মোস্ট ট্রিমেন্ডাস ওয়ার অফ মডার্ন টাইমস, আধুনিক সময়ের সবচেয়ে মারাত্মক যুদ্ধের পর, দ্য কনকারিং অ্যান্ড দ্য কনকার্ড, যে জিতেছে বিজয়ী এবং যে বিজিত, বুঝতেই পারছেন জার্মানি জিতেছে, ফ্রান্স হেরেছে, তার দুই সেনাই, হোস্টস শুড ফ্র্যাটার্নালাইজ ফর দ্য কমন ম্যাসাকার অফ দ্য প্রোলেটারিয়েট, সর্বহারার অভিন্ন ম্যাসাকার আর গণহত্যার লক্ষ্যে যে বিজিত এবং যে বিজয়ী উভয় পক্ষই এক জায়গায় দাঁড়াল। দিস আনপ্যারালালড ইভেন্ট ডাজ ইন্ডিকেট, এই নজিরবিহীন ঘটনা ইঙ্গিত দেয়, নট অ্যাজ বিসমার্ক থিংস, মার্কস তখনই লিখছে বিসমার্ক যেমন ভাবছেন তেমনটা নয়, আসলে ইঙ্গিত দেয় বিসমার্ক কি ভাবছেন, দ্য ফাইনাল রিপ্রেশন অফ এ নিউ সোসাইটি আপহিভিং, উদীয়মান এক নতুন সমাজের চূড়ান্ত অবশেষ ঘটানো গেল, নিষ্পেষণ ঘটানো গেল, ঠিক তা নয়, বরঞ্চ মার্কস লিখছেন যে বাট দ্য ক্রাম্বলিং ইনটু ডাস্ট অফ দি বুর্জোয়া সোসাইটি, আসলে বুর্জোয়া সমাজ ধুলোয় মিশে গেল যখন জার্মানি এবং ফ্রান্সের সেনারা একসঙ্গে ঢুকল। ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে, ভয়ঙ্কর সব ঘটনা। আমি তার অনেক তথ্যের মধ্যে যাব না, সোজা কথা, রক্তের বন্যায় প্যারিসকে ডুবিয়ে দেওয়া হয়, কমিউনাররা ধরা পড়তে থাকেন এবং তাদের গুলি করা হতে থাকে। 17,000 এক্সিকিউটেড, গুলি করে মারা হয়েছে এমন কমিউনারদের অফিসিয়াল বারিয়াল হয়েছে, মানে সমাধি দেওয়া হয়েছে 17,000। পৌর পরিষদের পক্ষ থেকে পয়সা দিয়ে সমাধি দেওয়া হয়েছে 17,000। মৃত্যু হয়েছিল 1 লক্ষ লোকের, অলিতে গলিতে বাড়িতে এবং শেষ পর্যন্ত কবরখানায়। ফাইনাল লড়াই হয়েছিল কবরখানায়, সমাধি ক্ষেত্রে, খ্রিস্টান সমাধি ক্ষেত্রে। সেখানে জার্মানি আর ফ্রান্সের সেনারা গুলি করছে আর কমিউনাররা অবেলিস্ক, যাকে বলে স্মৃতি ফলক, তার আড়াল থেকে শেষ লড়াই লড়বার চেষ্টা করছে। অসাধারণ সব কাহিনী আছে। আমি জানি না আপনাদের এখানে উপস্থিত, মানে যারা শুনছেন তাদের সাথে তো আমি কথা বলতে পারছি না, এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ কোনোদিন প্যারিসে গেছেন? আমি যাইনি। কেউ গেছেন কি? না গেলেও আমরা জানি, আমি এই গল্পটা আপনাদের বলি কারণ সব জায়গায় পাওয়া যাবে না। প্যারিসের প্রায় সব জায়গা থেকে একটা গির্জা দেখা যায়, ব্যাসিলিকা অফ দ্য সেক্রেড হার্ট, বড় 5টা গম্বুজ তার। যখন এত বড় অট্টালিকা বা বহুতল ইত্যাদি ছিল না, তখন আরও বেশি দেখা যেত। প্যারিস এমনিতে 20টা ডিস্ট্রিক্ট ছিল তখন, প্যারি কমিউনের সময়, মানে 20টা আলাদা আলাদা জেলা। সব জায়গা থেকে ওটা দেখা যায়, এখনও দেখা যায়। ওটা ওয়ান অফ দি মেজর ট্যুরিস্ট স্পট প্যারিসের, ব্যাসিলিকা অফ দ্য সেক্রেড হার্ট। প্যারি কমিউনের সেরা নেতাদের খুন করা হয়েছিল তার মাটিতে, এবং চিরকালের জন্য সেই মৃতদেহ চাপা দেবার জন্য এই গির্জাটি গড়ে ওঠে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই গির্জাটি ভাঙতে পারছেন, তার গর্ভগৃহের মধ্যে দিয়ে যেতে পারছেন, ততক্ষণ আপনি ভার্লন সহ প্যারি কমিউনের সেরা যোদ্ধাদের দেহ কখনো খুঁজে পাবেন না, মৃতদেহ কখনো খুঁজে পাবেন না। মার্ক্সবাদী জিওগ্রাফার আছেন ডেভিড হার্বে, অর্থনীতিবিদ জিওগ্রাফার, তার চমৎকার লেখা আছে, কেউ কখনো পড়ে নিতে পারেন এই ব্যাসিলিকা অফ দ্য সেক্রেড হার্টের যে নির্মাণ কার্য সেটা সম্পর্কে। অনেক গল্প। একটা গল্প হচ্ছে শেষ মুহূর্তে ধরে ফেলে, 50 জন মহিলাকে নিয়ে যায়,
সেনারা একটা জায়গায় নিয়ে গিয়ে বলে হাঁটু গাড়ো। হঠাৎ কোলে শিশু নিয়ে এক মহিলা দাঁড়িয়ে উঠে বলে, এই কেউ হাঁটু গাড়বে না, আমরা কমিউনের জন্য মরতে প্রস্তুত, কিন্তু হাঁটু গাড়ব না। একেবারে ঝাঁঝরা হয়ে যান গুলিতে সবাই, কিন্তু একজনও হাঁটু গেড়ে বসেননি। একেবারে রক্তে রাঙিয়ে প্যারি কমিউন মে মাসে এসে ওরা প্যারিস দখল করতে পারে। আমি বুঝলেন যে আমি প্যারি কমিউনের চলাকালীন কি কি কাজ ওরা করেছিল সব ব্যাখ্যা করিনি, বরঞ্চ আমি উল্টো দিক থেকেই বলবার চেষ্টা করছি, যেহেতু আমি একটি পরাজয়ের গল্প বলছি। মার্কস বলেছিলেন যে ভেঞ্চার টু স্টর্ম হেভেন, সেটা খুবই পরিচিত কথা। ওরা স্বর্গে ঝড় তুলেছিল, ঠিকই। তাহলে কেন সাকসেসফুল হয়নি? কেন শেষ পর্যন্ত ৭২ দিনের পর প্যারি কমিউন টিকে থাকেনি? ১৮৭০ সালে গোটা বিশ্বে এবং বিশেষ করে ফ্রান্সে, না আমি বন্ধ করে দিচ্ছি, গোটা বিশ্বে পুঁজিবাদী বিকাশের যে স্তর ছিল, ফ্রান্সের গৃহযুদ্ধ বলে, সিভিল ওয়ার ইন ফ্রান্স বলে মার্কসের যে লেখা প্যারি কমিউন নিয়ে, তার মুখবন্ধে এঙ্গেলস কথাটা ভালো করে আরও ব্যাখ্যা করেছে। সেই স্তরে দাঁড়িয়ে সংগঠিত শ্রমিক শ্রেণীর বিপ্লবী ক্ষমতা অত দূর যায়, যেতে পারত না। পুঁজিবাদী বিকাশের স্তর সেই জায়গায় ম্যাচিওর করেনি যেখানে তা পরবর্তী অর্থনৈতিক ধাপের জন্য বিপ্লবের রাস্তা প্রস্তুত করে দিয়েছে। তার ফলে অর্গানাইজড ওয়ার্কিং ক্লাস, সংগঠিত শ্রমিক শ্রেণী, তার শক্তি ছিল কম। বুঝুন, বাই 1870s, পরবর্তীকালে না, অসংগঠিত শ্রমিক শ্রেণী, যাকে আমরা পাক্কা প্রলেতারিয়েট বলতে পারি, তার সংখ্যা ছিল কম। তাহলে এর ফলাফল হিসেবে কী হয়, অ্যাজ এ কনসিকুয়েন্স কী হয়, যে প্যারিসেও ছোট শ্রমিক শ্রেণী, ছোট দোকানদার, ছোট উৎপাদক, যাদেরকে পরিভাষায় আমরা বলতে পারি পেটি বুর্জোয়া এলিমেন্ট, ছোট উৎপাদক, তাদের প্রভাব বেশি ছিল এবং শ্রমিক শ্রেণীর ওপর তাদের প্রভাব ছিল, শ্রমিক শ্রেণীর রাজনীতির ওপর তাদের প্রভাব ছিল। শ্রমিক শ্রেণীকে তো শ্রমিক শ্রেণীর রাজনীতি করতে হবে, ফলে ভ্যাসিলেশন তৈরি হয়। ৩, সাংগঠনিক দিক থেকে, আইডিওলজিক্যালি, মতাদর্শের দিক থেকে প্যারি কমিউন যথেষ্ট প্রস্তুতি নিয়ে হয়নি। আমি আপনাদের ব্যাখ্যা বলবার সময় বলছিলাম যে প্যারিসের শ্রমিক শ্রেণী তো প্যারিসে বিপ্লব করবে বলে প্যারি কমিউন তৈরি করেনি, দে আর ফোর্স টু ডু। বাইরে থেকে জার্মান সেনা আসছে, দেশ দখল হয়ে গেছে, প্যারিস দখল হয়ে যাবে, দেশের শাসক শ্রেণী বিট্রে করেছে, পালিয়ে যাচ্ছে, জার্মানির সাথে হাত মেলাচ্ছে। এই অবস্থায় তারা প্যারিসের রিপাবলিক রক্ষা করবার জন্যই কমিউন তৈরি করেছিল। বাধ্য হয়েছিল অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিতে, রাতভর মিটিং করতে। যা শিখেছিল মাটি থেকে শিখেছিল, ফলে যথেষ্ট পরিমাণ মতাদর্শগত এবং সাংগঠনিক প্রস্তুতি ছিল না। যে কোনো সময় বিপ্লব হয় না। বস্তুত 1870 সেপ্টেম্বরে এঙ্গেলসকে চিঠিতে মার্কস লিখছেন, কি লিখছেন, প্যারি কমিউন গঠনের চেষ্টা মরিয়া ভ্রান্তি হয়ে যাবে, ডেসপারেট এরর। বরং ফরাসি শ্রমিকদের উচিত হবে রিপাবলিকের সময় স্বাধীনতাকে ব্যবহার করে নিজেদের শ্রেণী সংগঠনকে মজবুত করা, যা তাদের হারকিউলিসের শক্তি দেবে। মার্কস লিখেছিলেন, মার্কস নিজেও মনে করেছিলেন প্রিম্যাচিওর হলো, যে কোনো সময় বিপ্লব হয় না। সাবজেক্টিভ চিন্তার উপর আমাদের তো একটা শিক্ষা নিতে হবে,
150 বছর বাদে এখানে আলোচনা করছি কী জন্য? ইতিহাস চর্চার জন্য নয়। যে কোনো সময় যে কোনো বৈপ্লবিক কাজ বা অভ্যুত্থান তো হয়ই না, তবে মার্ক্স তো মার্ক্স। একবার যখন শুরু হলো তখন গোটা ইউরোপের আক্রমণের মুখে মার্ক্স লড়ে গেলেন প্যারিসের শ্রমিক শ্রেণীর হয়ে। কমিউনারদের নানা রকম, উনি লন্ডনে ছিলেন, কমিউনারদের নানা রকম পরামর্শ পাঠাতে থাকলো। তখন তার মোবাইলের যুগ না, যে আজ বলছে চলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে মার্ক্স সামরিক বিষয়ে অসংখ্য পড়াশুনো করলেন এবং সামরিক বিষয়ে অসংখ্য পরামর্শ ওদের দিতে থাকলেন। কারণ মার্ক্স তো বুঝে নিয়েছিলেন যে শেষ পর্যন্ত এটা শক্তি প্রয়োগের লড়াই হচ্ছে। ফাইনালি ইট উইল বি এ ব্লাড ব্যাটেল। এবং যারা প্যারি কমিউনের সম্পর্কে গালিগালাজ করছিল, লাগাতার মার্ক্স ব্রিটিশ কাগজে, জার্মান কাগজে লিখতে থাকলেন, কমিউনের হয়ে দাঁড়িয়ে গেছিলেন। কিন্তু নিজে মনে করেছিলেন যে ইট ইজ প্রিম্যাচিওর, হবে না। মার্ক্স যখন অত্যাচারের শক্তিগুলোর কথা বলেছেন এই সময়ে, তখন কিন্তু কেবলমাত্র পুলিশ সেনাবাহিনীর কথা বলেননি, স্পিরিচুয়াল অপারেশনের কথা বলেছেন। চিন্তার জগতে যে নিপীড়ন, দীর্ঘদিন শাসক শ্রেণী চিন্তার জগতে যে নিপীড়ন চালিয়ে যায়, তার প্রভাব শ্রমজীবীর মধ্যে থাকে, শ্রমিক শ্রেণীর মধ্যে থাকে। 2 মাস ভোটের প্রচারে তা কেটে যায় না। কমিউনাররাই পারেনি তো আমরা। এটা একটা বড় কারণ ছিল যে কারণে এগোতে পারেনি। 4 ভ্যাসিলেশন ছিল। রণকৌশলের ক্ষেত্রে, রণনীতির ক্ষেত্রে দোদুল্যমানতা ছিল। কি করব? বুর্জোয়াদের অ্যালাউ করা হয়েছে। আমি একটা অ্যালাউয়ের কথা আপনাদের বললামই, ওদের পালিয়ে যেতে দেওয়া হয়েছে। মন্ত্রী, সেনা, পুলিশ সব পালিয়ে গেছে। ভাঙেনি রাষ্ট্রযন্ত্রটাকে, চূর্ণ বিচূর্ণ করেনি। ভেবেছে দেশ রক্ষা করছি, যে পাল্টা মারবে। বুর্জোয়াদের মধ্যে প্রতিহিংসার যে আগুন কিভাবে ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে, এটা প্যারিসের শ্রমিক শ্রেণী ভেবে উঠতে পারেনি। কারণ সে তো শ্রম দিয়ে বাঁচে, মজুরি নিয়ে বাঁচে, সে ছাড়া তার শ্রম বিক্রি করে বাঁচে। পুঁজির দখল নেয়নি, ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করেনি। এবং এই 72 দিন ছিল প্যারিসের সবচেয়ে বেশি গণতন্ত্রের দিন। ফ্রান্স কখনো এরকম গণতন্ত্র দেখেনি, এরপরেও দেখেনি, এরপরে তো দেখেইনি। সকলের জন্য গণতন্ত্রের সুযোগ দেওয়া হয়েছিল এবং যারা কমিউনের বিরোধী শক্তি, শত্রু, তাদের জন্য গণতন্ত্রের সুযোগ দেওয়া হয়েছিল। পুঁজির মালিকদেরও দেওয়া হয়েছিল, তাদের আজ্ঞাবহ যারা, তাদেরও দেওয়া হয়েছিল। কমিউনের বিরুদ্ধে লাগাতার লিখে চলেছে যে সংবাদপত্র, তাদেরকেও দেওয়া হয়েছিল। বিনা বাধায় লিখেছে তারা প্যারিসে বসে। ফলে পুরনো শাসক শ্রেণী তৈরি করে দেওয়া যা কাঠামোটাকে স্ম্যাশ করেনি। কমিউন তৈরি হয়েছিল অনেকটাই স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে। সমাজতন্ত্র তৈরি করবেন বলে করেননি, ক্রমশ যাচ্ছিল। তার প্রত্যেকটা স্টেপ তাকে সোশ্যালিজমের দিকে নিয়ে যাচ্ছিল। এমনকি ফ্রান্সের এক নির্দিষ্ট পরিস্থিতিতে যারা বুর্জোয়া সাধারণতন্ত্রী, রিপাবলিকান, উদারপন্থী, তারাও কমিউনকে একটা দিক সময় পর্যন্ত সমর্থন করেছে, কিন্তু শেষ পর্যন্ত সরে গেছে। শেষ পর্যন্ত দায়বদ্ধ থেকেছে কেবলমাত্র প্যারিসের শ্রমিক শ্রেণী। 5 খুবই গুরুত্বপূর্ণ, কৃষকদের টেনে আনা যায়নি। যখন ইউরোপের সম্মিলিত পুঁজি বুঝল যে প্যারিসে ইউরোপের শ্রমিক শ্রেণীর রাজধানী হয়ে গেছে, একে টিকে থাকতে দিলে এ জিনিস দাবানলের মতো ইউরোপ দখল করবে, তখন ইউরোপের সম্মিলিত পুঁজি, তার বাহিনী, তারা যখন পাল্টা আক্রমণ করেছে, তারা যখন প্যারিসে ঢুকেছে, তখন তারা প্যারিসের সংলগ্ন বা ফ্রান্সের অন্য জায়গার গ্রামাঞ্চলের কৃষকদের বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। প্যারিসের শ্রমিক শ্রেণী কৃষকদের টেনে আনতে পারেনি। হু নোটেড দিস?
এটা খুব ভালো করে নজর করেছিলেন কে? লেনিন। এই যে পার্থক্য রাশিয়ার বিপ্লবের সাথে প্যারি কমিউনের যে পার্থক্য, আরো দু একটা পরে বলবো, ছোট্ট, তার অন্যতম হচ্ছে রুশ শ্রমিক শ্রেণী প্রথমেই কৃষককে তাদের বন্ধু করে নিতে পেরেছে। প্রথম ডিক্রি কি ছিল বলশেবিক বিপ্লব সম্পন্ন হওয়ার পর? প্রথম ডিক্রি ছিল কৃষকদের জমির অধিকার। ফলে রাশিয়া জুড়ে যে অসংখ্য ছোট 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 জমির মালিক, তারা শ্রমিক শ্রেণীর পক্ষে চলে এসেছে। উইনিং ওভার দ্য পেজেন্ট্রি, এটা বাদ দিয়ে শ্রমিকরা একা একা কোথাও কিছু করতে পারে না। এই যে আমাদের মতো দেশে, যেখানে কৃষি প্রধান দেশ, এখনো কৃষকের সংখ্যা প্রচুর, শ্রমিক শ্রেণী একা একা আমূল সামাজিক রূপান্তর বা বিপ্লবের স্বপ্ন দেখতে পারে না। কর্মসূচি হচ্ছে এই যে শ্রমিক কৃষক ঐক্য গড়ে তোলো, এবং সেটাই বিপ্লবের অক্ষকেন্দ্র, মূল শক্তি ভরকেন্দ্র হচ্ছে সেটাই। এটা প্যারি কমিউনের শিক্ষা। এটা রাশিয়ার কমিউনিস্টরা ঠিকভাবে এই শিক্ষা গ্রহণ করে সফল হয়। শেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, কেন প্যারি কমিউন শেষ পর্যন্ত 72 দিনের বেশি টিকে থাকতে পারেনি? তার কারণ পার্টি ছিল না, শ্রমিক শ্রেণীর সংগঠিত রাজনৈতিক পার্টি ছিল না। লেনিন খুব প্রশংসা করেছিলেন প্যারি কমিউনের, অনেক পরে লেনিন খুব প্রশংসা করেছিলেন, কারণ যখন প্যারি কমিউন ঘটছিল লেনিন তো তখন শিশু, 1 বছর বয়স, 1870 জন্ম লেনিনের, এটা 1870-71 ঘটেছে। পরে লেনিন বলেছিলেন এ গ্রেট এক্সাম্পল অফ হাউ টু কম্বাইন ইনিশিয়েটিভ, ইন্ডিপেন্ডেন্স, freedom of action and vigor from below with voluntary centralism, স্বেচ্ছা প্রবৃত্ত কেন্দ্রিকতার সাথে কিভাবে স্বাধীন উদ্যোগ, ফ্রিডম অফ অ্যাকশন, তলা থেকে স্বাধীন কর্মকাণ্ড, তলা থেকে ভিগার, তলা থেকে যে জীবনী শক্তি, তাকে করা যায় উইদাউট, বা অন্যভাবে বললে, অন্য ট্রান্সলেশন করলে, ফ্রি ফ্রম স্টিরিওটাইপড ফর্মস। লেনিন বলেছিলেন কিন্তু যে একটা ধাঁচা মার্কা ফর্মের বাইরে যেটা সম্ভব, এই ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, তলা থেকে ভিগার, ইন্ডিপেন্ডেন্স, ইনিশিয়েটিভ আর স্বেচ্ছা প্রবৃত্ত কেন্দ্রিকতা, তার জন্য প্যারি কমিউনের প্রভূত প্রশংসা করেছিলেন। ঠিক, কিন্তু ডিসাইসিভ হলো পার্টি, নির্ণায়ক হলো পার্টি। শ্রমিক শ্রেণীর রাজনৈতিক পার্টি ছিল না। প্রুধরপন্থীরা ছিলেন, বাকুনিনপন্থীরা ছিলেন, মার্কসপন্থীরা ছিলেন, অনেক পন্থীরা ছিলেন। শ্রমিক শ্রেণীর বিপ্লবী রাজনৈতিক পার্টি ছিল না। আবার এখানে রাশিয়ার সাথে ডিফারেন্স। যখন লেনিন বলশেভিক পার্টি তৈরি করেন বা আরএসডিএলপি তৈরি করেন, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি তৈরি করেন, 1903 সালে লেনিন এই পার্টিটাকে কি বলতেন? পার্টি অফ আ নিউ টাইপ, নতুন ধরনের পার্টি। ভাই নতুন, কারণ এই পার্টির কতগুলো নিয়ম আছে। সে স্বতঃস্ফূর্ততার ঊর্ধ্বে, স্বতঃস্ফূর্ততার বিরুদ্ধে নয়। বস্তুত বলশেভিক বিপ্লব, রুশ বিপ্লব, যারা দুনিয়া কাঁপানো 10 দিন পড়েছেন, বা যারা উইলিয়াম রিস কম পড়েছেন নিশ্চয়ই, উইথ দ্য রাশিয়ান রেভলিউশন, ওই যখন জন রিড রাশিয়াতে বলশেভিক বিপ্লব দেখছিলেন, একজন আমেরিকান সাংবাদিক, তখন আরেকজন আমেরিকান সাংবাদিক ওখানে ছিলেন, উইলিয়াম রিস, থ্রু দ্য রাশিয়ান রেভলিউশন বলে তার একটি বইও আছে, যেমন জন রিডের বইটা আছে। রিড তো বলশেভিকই হয়ে গেছিল, রিড তো কমিউনিস্ট ছিল। এ ভদ্রলোক কমিউনিস্ট হননি, যে চোখের সামনে দেখেছিলেন। দেখবেন যে স্বতঃস্ফূর্ততার কি প্রভূত উপাদান ছড়িয়ে আছে। এই নয় যে বলশেভিক বিপ্লব কেন্দ্রীয় কমিটির মিটিং থেকে ঠিক হয়েছে আর তারপরে সব বেরিয়েছে, তারপরে এরিয়া কমিটিতে সার্কুলার গেছে যে এত তারিখে বিপ্লব হবে, এতটার সময়, এরকম নয়।
স্বতঃস্ফূর্ততার উপাদান ছিল, শুধু না, বরাবর বলশেবিকরা তাকে উদ্যোগ দিয়েছে, সমর্থন দিয়েছে। কিন্তু স্বতঃস্ফূর্ততার এই উপাদানের ওপরে নির্ভর করে যে এর ওপর দাঁড়িয়ে বিপ্লব হয়ে যাবে, এর ওপর দাঁড়িয়ে পলিটিক্যাল অ্যাকশন ঠিক হবে, রাজনৈতিক অ্যাকশন ঠিক হবে, নির্ভর করেন। সো দে ফর্মড এ নিউ পার্টি, এমন একটা পার্টি যার একটা সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে, প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সে কি করতে চায় বোঝাপড়া স্পষ্ট। 2, এই রণনীতির ওপর দাঁড়িয়ে তার সাংগঠনিক কাঠামো বিন্যাস থাকবে। 3, তাতে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম থাকবে, প্রভূত পরিমাণ গণতন্ত্র, এবং একই সঙ্গে কেন্দ্রিকতা। ওই গণতন্ত্রের ভিত্তির ওপর দাঁড়িয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত, কেন্দ্রিকতা। এমন একটা পার্টি যে তার চারপাশে ওয়ার্কিং ক্লাসের সবচেয়ে এগিয়ে থাকা অংশকে জড়ো করতে পারে। ধর্মঘট করলেই পার্টি সদস্য হওয়া যায় না। লেনিনের সাথে মার্টভের যখন তর্ক হচ্ছিল পার্টির চেহারা কী হবে তা নিয়ে, আমি হয়তো একটু সরে এলাম, একটা প্রসঙ্গে এলে আরেকটা প্রসঙ্গ চলে আসে তো। তখন লেনিন বলেছিলেন পণ্ডিতদের দিয়েও হবে না, আর হাই স্কুলের হাফ প্যান্ট পড়া ছাত্রদের দিয়েও পার্টি করা যাবে না। শ্রমিক শ্রেণীর অগ্রণী অংশ, তাদের দিয়ে পার্টি করতে হবে। এমন একটা পার্টি যে শুধু অগ্রণী অংশের পার্টি না, যে খালি অগ্রণীদের একটা ছোট পার্টি, পিছনে পড়ে রইল শ্রমিক শ্রেণীর বৃহৎ অংশ যে কিছুই বোঝে না। আর অগ্রণীরা মনে করেন যে তারা সব বোঝেন, সর্বজ্ঞ, অল নোয়িং, তারা চললেন একা একা, আর শ্রমিক শ্রেণীর বৃহত্তম অংশ তারা বসে রইল। এমন পার্টি না, এমন পার্টি যে অগ্রণী হিসেবে ভ্যানগার্ড অব দ্য প্রোলেটারিয়েট, যে সর্বহারার অগ্রণী বাহিনী, সাথে বাকি বাহিনীর পার্টি অফ দ্য ক্লাস। এই নয় যে সে শুধু ভ্যানগার্ড অব দ্য প্রোলেটারিয়েটদের পার্টি, গোটা শ্রেণীকে সে টেনে নিয়ে যেতে পারে। প্যারি কমিউনে এইরকম পার্টি ছিল না। এই নির্ণায়ক কমিউনিস্ট পার্টির অসুবিধের জন্য প্রতি আক্রমণ রোখা যায়নি। রুখলে কিভাবে রোখা যায়নি? অসাধারণ বীরত্বের কাহিনী রচিত হয়েছে, গৌরবময় কাহিনী রচিত হয়েছে, এবং সবই হয়েছে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠনের স্বপ্নকে সামনে রেখে, কিন্তু জেতা যায়নি। ইট ওয়াজ নট ওয়ান। 28শে মে যখন রক্তের বন্যায় ডুবিয়ে দেওয়া হচ্ছে প্যারিসকে, ফাইনালি বোঝা যাচ্ছে যে আর প্যারি কমিউন টিকে থাকতে পারবে না, তখন প্রথম আন্তর্জাতিকের সাধারণ পরিষদের বৈঠক চলছিল। মার্কস উঠে একটা বক্তৃতা দেন, বাংলা করা আমার পক্ষে কঠিন, তবু ইংরেজিতেই বলছি। মার্কস বক্তৃতায় বলেন, দ্য প্রিন্সিপালস অফ দ্য কমিউন ওয়ার ইটার্নাল। কমিউনের নীতিগুলি চিরভাস্বর, অ্যান্ড কুড নট বি ক্র্যাশড, এগুলোকে ধ্বংস করা যাবে না। দে উড অ্যাসার্ট দেমসেলভস এগেইন অ্যান্ড এগেইন, বারংবার এই নীতিগুলো নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করবে, আনটিল, ততক্ষণ পর্যন্ত, আনটিল দ্য ওয়ার্কিং ক্লাস ওয়ার এমানসিপেটেড, যতক্ষণ পর্যন্ত না শ্রমিক শ্রেণী মুক্ত হচ্ছে। ইউরোপের মিলিত বুর্জোয়া শক্তি ভাবছে যে উদীয়মান আফিবিং, যে কথাটা মার্কস আগেও ব্যবহার করেছেন, এই শ্রমিক শ্রেণীর উদ্যমকে তারা চিরতরে শেষ করে দিতে পারল, তারা ভুল ভাবছে। আমি বলার চাইতে, যেহেতু আজ মার্কসের জন্মদিন, এখানে সেই অনবদ্য পরিচ্ছেদটির একটি অংশ আমি পড়েই শোনাচ্ছি আপনাদের। ফ্রান্সের গৃহযুদ্ধতে মার্কসের অনবদ্য সেই লেখা। শ্রমিক শ্রেণী কমিউনের কাছ থেকে কোনো জাদু প্রত্যাশা করেনি। জনগণের নির্দেশের জোরেই প্রবর্তিত হবে এমন কোনো ইউটোপিয়া তাদের নেই। তারা জানেন যে নিজেদের মুক্তি অর্জনের জন্য
এবং সেই সঙ্গে স্বীয় অর্থনৈতিক শক্তির ক্রিয়ায় বর্তমান সমাজের অমোঘ প্রবণতা যেদিকে, সেই উচ্চতর রূপ অর্জনের জন্য তাদের যেতে হবে সুদীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে, ধারাবাহিক ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যা পরিস্থিতিকে বদলাবে, মানুষেরও রূপান্তর ঘটাবে। প্রাচীন পতনোন্মুখ বুর্জোয়া সমাজ নবতর সমাজের যে সমস্ত উপাদান গর্ভে ধারণ করে আছে, আবার পড়ছি, প্রাচীন পতনোন্মুখ বুর্জোয়া সমাজ নবতর সমাজের যে সমস্ত উপাদান গর্ভে ধারণ করে আছে, সেগুলোকেই বাধামুক্ত করে দেওয়া ছাড়া কার্যে পরিণত করার কোনো কল্পনা তাদের নেই। নিজেদের ঐতিহাসিক ব্রত সম্পর্কে পূর্ণ সচেতন, তা সাধনের বিরচিত সংকল্পে দৃঢ়, শ্রমিক শ্রেণী হেসে উড়িয়ে দিতে পারে মুশিজীবী ভদ্রলোকদের, যারা সাংবাদিক, ভদ্রলোকদের অভদ্র গালিগালাজ, শুভাকাঙ্ক্ষা জানাতে ব্যগ্র বুর্জোয়া মতবাগিজদের পণ্ডিতশূন্য মুরব্বিয়ানা, যারা বৈজ্ঞানিক অভ্রান্ততার দৈববাণী সুলভ শৈলীতে অজ্ঞ মামুলিয়ানা ও গোষ্ঠীবদ্ধ বাগাড়ম্বর করে থাকেন। বুঝতে পারছেন এই ইংরেজিটা আরও কত সুন্দর। আমি শেষ করব একটা আলোচনা, ছোট্ট একটা কথা বলে, সেটাই একই কথা। এই মার্কস এত কথার পর একটা প্রশ্ন উঠেছিল যে তাহলে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট ক্ষমতা অর্জনের পর বা ক্ষমতা অর্জনের সময় অস্ত্র তালে খুবই নজরুই বয়ে যাচ্ছে, এছাড়া তো সম্ভব হবে না। কারণ ইউরোপ জুড়ে তো প্রচুর শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, পিসফুল মুভমেন্ট, আনস্ট্রাগল নয়, কোনোটাই দাঁড়াতে পারছে না। পিসফুল মুভমেন্ট কি সম্ভব? মার্কস এঙ্গেলস মনে করছেন হ্যাঁ সম্ভব। শান্তিপূর্ণ পদ্ধতিতে কি সামাজিক রূপান্তর সম্ভব? 1870-80-তে দাঁড়িয়ে, 90-তে দাঁড়িয়েও, 90-তে আর মার্কস বেঁচে নেই, এঙ্গেলস, তারা মনে করছেন যে শান্তিপূর্ণ পথে সমাজ রূপান্তর সম্ভব, কিন্তু একটা ক্যাভিয়েট আছে, একটা হাউএভার আছে। মার্কস কি লিখলেন? উই শুড টেল দ্য গভর্নমেন্টস, আমাদের সরকারগুলোকে আমরা বলে দিচ্ছি, উই নো দ্যাট you are an armed force directed against the proletarians. বুর্জোয়া সরকার নিজেই একটা আর্ম ফোর্স, সর্বহারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা আর্ম ফোর্স। ইউ আর অ্যান আর্ম ফোর্স ডাইরেক্টেড এগেনস্ট দ্য প্রোলেতারিয়েট, শ্রমিক শ্রেণী সর্বহারার বিরুদ্ধে অভিমুখ এমন একটা আর্ম ফোর্স। উই শ্যাল মিলিটেট এগেনস্ট ইউ, আমরা লড়বো, তোমার বিরুদ্ধে লড়াই করব, পিসফুলি হোয়ার পসিবল, যেখানে সম্ভব শান্তিপূর্ণ পথে, অ্যান্ড উইথ উইপন্স হোয়ার নেসেসারি, আর যেখানে প্রয়োজন সেখানে অস্ত্র হাতে। আমি প্যারি কমিউন সংক্রান্ত এই আলোচনাটা শেষ করব মার্কসকে দিয়ে নয়, লেনিনকে দিয়ে। লেনিন বলেছিলেন, আসলে আমি আপনাদের বলে দিতে চাই না, কারণ আমি আপনাদের কারুর থেকেই বেশি বিজ্ঞ কোনো লোক নই। যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, আমরা আছি, যে পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলন আছে আজকে 5ই মে 2021, এরকম তো আমরা কখনো থাকিনি। একটা আশাহীনতা আছে, সামনের দিন সম্পর্কে একটা আধার আছে। এটার একটা মার্কসের উক্তি, একটা লেনিনের উক্তি দিয়ে তো কাটবে না, তো আমাদেরই কাটাতে। লেনিন বলছেন, আমি গোড়াতেই বলেছিলাম আমি পরাজয়ের গল্প বলবো, সেই পরাজয়টি সম্পর্কেই লেনিন বলছেন, জেনারেলাইজ করে বলছেন, জেনারেলাইজ করে, শুধু প্যারি কমিউন না, 1905-এর ব্যর্থ রুশ বিপ্লব, দুনিয়ার দেশে দেশে শ্রমিক শ্রেণীর চেষ্টা। লেনিন বলছেন, দেয়ার আর মোমেন্টস ইন হিস্ট্রি, ইতিহাসে এমন মুহূর্ত আসে, when a desperate struggle of the masses, যখন জনগণের একটা মরিয়া আন্দোলন, even for a hopeless cause,
এমনকি জেতা যাবে না, হোপলেস কজ, জেতার আশা নেই, এমন একটা লক্ষ্যের জন্য জনগণের মরিয়া আন্দোলন ইজ এসেনশিয়াল, জরুরি। কেন? ফর দ্য ফার্দার স্কুলিং অফ দিজ ম্যাসেস, এই জনগণের আরও শিক্ষার জন্য, অ্যান্ড দ্য ট্রেনিং ফর দ্য নেক্সট স্ট্রাগল, পরবর্তী সংগ্রামে তাদের প্রশিক্ষণের জন্য। দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নেই যতক্ষণ পর্যন্ত না ওয়ার্কিং ক্লাসের এমানসিপেশন হচ্ছে। কত শত পথ, কত ছোট বড় লড়াই লড়তে 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 যেতে হবে। তো এক জীবনের লড়াই না, বহু জীবনের লড়াই চলছে। প্যারির যে কমিউনাররা প্রাণ দিয়েছিলেন, আর এখন লড়তে গিয়ে আমাদের লোকেরা যেখানে এখানে ওখানে যে কমিউনিস্টরা প্রাণ দিচ্ছেন, বন্ধ হলো না কেন? আঠেরোশো 71 আগে 150 বছর বাদে কোনো বিপ্লব সফল হয়েছে, কোনো বিপ্লব সফল হয়ে 73 দিন টিকেছে, কোনো বিপ্লব সফল হয়ে 73 বছর টিকেছে, তারপর পারেনি। শ্রমিক শ্রেণীর অধিকার অর্জনের লড়াই, শ্রমিক শ্রেণীর ক্ষমতা দখলের লড়াই, শ্রমিক শ্রেণীর নিজের রাষ্ট্র দখলের লড়াই, শ্রমিক শ্রেণীর পৃথিবীটাকে নতুন করে ঢেলে সাজানোর লড়াই, এটা তো চলতেই থেকেছে। প্যারির কমিউনাররা প্রাণ দিয়েছে। আর উই রেডি? হয়তো নই, কিন্তু এটুকু ঠিক যে যাকে আমি পরাজয় বলে শুরু করেছিলাম, এই যে 150 বছর বাদেও এই হেরে যাওয়ার গল্পের কাছে আমরা বারবার ফিরতে চাই, তাই এই কারণেই যে প্যারি কমিউনিটি তো বেঁচে রইল, এখানেও তো রইল, আমাদের মতো ছোট খাটো কমিউনিস্টদের মধ্যেও তো বেঁচে রইল, বেঁচে তো রইল। ফ্রান্স, জার্মানি, ইউরোপের সম্মিলিত পুঁজি তো তাকে মারতে পারলো না, রক্তের বন্যায় ডুবিয়েও মারতে পারলো না। কবে, কখন, কোথায়, কিভাবে, আবার কোন আকারে সে মাথাচাড়া দেবে, সেটা ইতিহাস বলতে পারে না। ধন্যবাদ।